বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী সর্বজনের কাছে পৌঁছে দেওয়ার এক বিনীত প্রয়াস। ঠাকুরের গ্রন্থসমূহ আমরা অডিও আকারে পরিবেশন করছি, যাতে প্রত্যেকে সহজেই শ্রবণ করে তার অমৃত বাণীতে সিক্ত হতে পারেন। আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড, পৃষ্ঠা ১৩০ থেকে ১৩৭। ১১ই অগ্রহায়ণ ১৩৪৮, বুধবার, ইং ২৬/১১/১৯৪১। ভোরে তপবনের শিক্ষকবৃন্দ এসে বসেছেন শ্রী শ্রী ঠাকুরের কাছে তাসুতে। শ্রী শ্রী ঠাকুর সবেমাত্র ঘুম থেকে উঠেছেন, তিনিও যেন প্রতীক্ষায় বসে আছেন। এক একজন আসছেন, আর শ্রী শ্রী ঠাকুর হাসিখুশিভাবে বলছেন, কে, অমুক দাদা নাকি? বসে পড়েন, এঁটে সেটে বসেন, যেমন শীত পড়েছে। বৃদ্ধ কোনো দাদাকে হয়তো বলছেন, দাদা, আমার চ্যাংড়াদেরও হার মানিয়েছেন, এই শীতের মধ্যে হনহন করে চলে এসেছেন। আপনি যেন দিন দিন যুবক হয়ে উঠছেন। ইষ্টে নেশা থাকলে অমনি হয়। দেখতে দেখতে যেন একটি প্রাণবন্ত স্ফূর্তিময় অন্তরঙ্গ আবহাওয়ার সৃষ্টি হয়ে উঠল। ধীরে ধীরে আলাপ আলোচনা ও প্রশ্নোত্তর শুরু হল। ইন্দুদা, বসু, বোর্ডিংয়ে ছেলেদের কি সিঙ্গেল সিটেড রুম, মানে একজন থাকার মতো ঘর করা ভালো? শ্রী শ্রী ঠাকুর, একলা থাকলে সোশ্যাল হয় না, কনফ্লিক্ট কম হয়, তাই কনফ্লিক্ট অ্যাডজাস্ট অর্থাৎ সংঘাত নিয়ন্ত্রিত করার ক্ষমতাও বাড়ে না। ওতে বুদ্ধি ও ইচ্ছাশক্তিও ক্ষুণ্ণ হয়। অন্তত ৩ জন থাকা দরকার। ২ জন থাকাও সুবিধাজনক নয়। ২ জনের মধ্যে পারস্পরিক গোপন গলদ ঢুকতে পারে। বিমলদা, মুখোপাধ্যায়, ঘরের মধ্যে ক্লাসে বসে পড়ানো ভালো, না উন্মুক্ত স্থানে, মাঠে বা গাছতলায় পড়ান ভালো? শ্রী শ্রী ঠাকুর, বাইরে পড়ানোই আমার ভালো লাগে। ওতে যেন একটা লিবার্টি গোজা, দেহ মনের স্বাস্থ্য ভালো থাকে। তাছাড়া ক্লাসের একটা কৃত্রিম আড়ষ্ঠভাব চলে যায়, প্রকৃতির সঙ্গে একটা নিজস্ব সম্পর্কও ধীরে ধীরে গড়ে উঠতে থাকে। বিমলদা, ছেলেদের নিয়মানুবর্তী করে গড়ে তোলার জন্য করণীয় কি? শ্রী শ্রী ঠাকুর, হইচই করুক, কিন্তু কমন ইন্টারেস্ট মানে পারস্পরিক সমস্বার্থ যাতে ইনট্যাক্ট রাখে, সেই বুদ্ধি মাথায় ঢুকিয়ে দিতে হবে। ফলকথা, কেউ যেন কারো পক্ষে হার্মফুল না হয়। বুদ্ধি থাকবে প্রত্যেকে বাড়িয়ে তোলা, অন্যের ভালেটা এনজয় করবে, তাতে সাহায্য করবে। ইনফিরিয়রিটি মানে হীনম্মন্যতা থাকলে জেলেসি মানে ঈর্ষা প্রবল হয়, আর তাতে মানুষ নিজেও সুখী হয় না, কাউকে সুখী করতেও পারে না। অপরকে আপন বলে ভাবতে শেখা বাস্তবে, আর নিজ স্বার্থবোধে প্রত্যেকের সত্তা স্বার্থী হওয়া, এইটা হবে নিয়মানুবর্তিতার উৎসারক। উচ্ছল প্রাণ চাঞ্চল্য নিয়েও তখন তারা অসুবিধা বা বিশৃঙ্খলার কারণ হবে না। আর কমন ইন্টারেস্ট মানে পারস্পরিক সমস্বার্থ সম্বন্ধে এই সেন্টিমেন্ট গজায় কমন আইডিয়াল মানে এক আদর্শে অ্যাডারেন্স মানে অনুরাগের ভিতর দিয়ে। শিক্ষক যতই ইষ্টপ্রাণ হবেন কর্নিষ্ঠ তপস্যায়, ততই এটা ছাত্রদের ভিতর সঞ্চারিত হবে। ডিসিপ্লিন মানে নিয়মানুবর্তিতার মূলে হল ডিসাইপলশিপ মানে শিষ্যত্ব। নগেন্দা, বসু, শাসন কেমন করে করতে হয়? শ্রী শ্রী ঠাকুর, শাসন মানে মারধর নয়, সংযমন, নিয়ন্ত্রণ করা। শিক্ষকের প্রতি যদি ছাত্রের টান থাকে, তখন তিনি অসন্তুষ্ট হবেন এমন কোনো কাজ সে করতে চায় না। ওই টানই তাকে অনুশাসিত করে। আর যেই যে কোনো অন্যায় করুক না কেন, তার মূল কারণটা কী সেইটা আবিষ্কার করতে হবে, এবং যে ডেফিসিয়েন্সি মানে খাকতির দরুন সে অন্যায় করে, সেইটি মেকআপ করতে চেষ্টা করতে হবে। হেরিডিটি মানে বংশগতি থেকে যে ডিফেক্ট আসে, সেটা সারানো মুশকিল হয়ে পড়ে। এনভায়রনমেন্টাল নার্চার অর্থাৎ পারিবেশিক পোষণে এররের দরুন যে ডিফেক্ট গজিয়ে ওঠে, সিম্প্যাথেটিক্যালি ডিল অর্থাৎ সহানুভূতি সহকারে পরিচালনা করতে পারলে তা ঢের শোধরানো যায়। পোষণ তোষণ যেমন বৈশিষ্ট্যানুযায়ী করতে হয়, শাসনের বেলায়ও তেমনি বৈশিষ্ট্য ও প্রকৃতিকে লক্ষ্য করতে হয়। তাহলেই শাসনের মাত্রা ও ক্রম ঠিক থাকে। গড়সাপটা একরকমই কাজ হয় না। কঠোর শাসন করতে হলেও শাসন ও তোষণের উপযুক্ত সমাবেশ চাই। ভূদেবদা, মুখোপাধ্যায়, কঠিন বিষয়গুলি কেমন করে সহজ করে তোলা যায়? শ্রী শ্রী ঠাকুর, সাহিত্য, ইতিহাস, বিজ্ঞান, ভূগোল, স্বাস্থ্যতত্ত্ব ইত্যাদি বিষয়ের উপর যদি রকমারি ফিল্ম, ড্রামা ইত্যাদি করা যায়, ভালো হয়। আর যে কোনো বিষয়ে ছাত্রদের পড়াও না কেন, তার একটা ড্রামাটিক রিপ্রেজেন্টেশন মানে নাটকীয় অভিব্যক্তি যদি এমন করে দিতে পারো যে ছেলেদের তা ভালো লাগা ছাড়া উপায় থাকবে না, তখন দেখবে দুরূহ বিষয়গুলিও তাদের কাছে সহজ হয়ে উঠবে।
আর বাস্তব জীবনের সঙ্গে সবকিছুর যোগ দেখিয়ে দিতে হয়। ঈশদা, বিশ্বাস। শিক্ষকের করণীয় বলে আপনি যা বলেন তা কি আমাদের দিয়ে সম্ভব? শ্রী শ্রী ঠাকুর, কেন সম্ভব হবে না? একটু ইচ্ছা ও কমন সেন্স মানে সাধারণ বুদ্ধি থাকলেই পারা যায়। আনবায়াসড অবজারভেশন মানে অপক্ষপাত পর্যবেক্ষণ থেকে কমন সেন্স মানে সাধারণ বুদ্ধি গ্রো করে, মানে গজিয়ে ওঠে। যেমন ডাক্তার তো মেটেরিয়া মেডিকার সব ওষুধগুলি ব্যবহার করেনি, তবু 5টা দেখা থাকে বলে নতুন রোগ দেখে ঠিক করে নেয় এই ওষুধটা দিতে হবে। ইষ্টে আইডিয়ালে ফ্যানেটিক্যালি ইনক্লাইন থাকলেই প্যাশনের সোয়াহাত উপরে থাকা যায়, তখনই ঠিক ঠিক অবজার্ভ মানে পর্যবেক্ষণ করা হয়, নইলে প্রবৃত্তি অভিভূতির দরুন অনেক জিনিস আমাদের চোখেই পড়ে না। কোনো একটা জিনিস যা যা নিয়ে তা অনুধাবনের ভিতর দিয়ে আসে জানা, সে সম্বন্ধে অনুভবকে বলে বোধি। না করে জানা হয় না, করার ভিতর দিয়ে যে ইন্টিগ্রেটেড সেন্স হয় তাকেই বলে জানা। পড়াশোনা ভালো পারলে আমরা তাকে ভালো ছেলে বলি, কিন্তু ভালো ছেলে মানে প্রফিটেবলি অ্যাক্টিভ মানে লাভজনকভাবে কর্মঠ ছেলে, প্রফিটেবল টু হিমসেলফ অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট। ধৈর্যটিদা নিয়োগী। নিউটনের মাথায় এলো, ফল পড়ে কেন? অন্যর মাথায় এলো না কেন? শ্রী শ্রী ঠাকুর, ইনকুয়েসিটিভ অর্থাৎ সন্ধিৎসু থাকা অ্যাক্টিভ ব্রেনের অর্থাৎ সক্রিয় মস্তিষ্কের লক্ষণ। ইনকুয়েসিটিভ অর্থাৎ সন্ধিৎসু হলে অমন হয়। যার যেমন ইন্টারেস্ট অর্থাৎ ভালো লাগা, তার ইনকুইজিটিভনেস অর্থাৎ অনুসন্ধিচ্ছা তেমনি। একজন হয়তো একদিকে ইন্টারেস্টেড অর্থাৎ অন্তরাশী ও ইনকুইজিটিভ অর্থাৎ অনুসন্ধিচ্ছু হয়ে থাকে, অন্যদিককার ঘটনা তার নজরে পড়ে না। অনেকের ইনকুইজিটিভনেস আদৌই বিশেষ দেখা যায় না, ক্যালাস অর্থাৎ বোধহীন হয়ে থাকে। তারও কারণ দেখা যায় তাদের ইনকুইজিটিভ টেন্ডেন্সি অর্থাৎ সন্ধিচ্ছু ঝোঁক কোথাও হয়তো থ্র্যাশিং অর্থাৎ আঘাত পেয়ে বুঝে গেছে। হেরিডিটির ভিতর দিয়েও আবার ক্যালাসনেস অর্থাৎ বোধহীনতা ট্রান্সমিটেড অর্থাৎ সঞ্চারিত হয়। তারও মূলে অনেক সময় থাকে পিতৃপুরুষের জীবনে পারিপার্শ্বিকের সংঘাতে সন্ধিৎসার অপমৃত্যু। ব্রজেন্দা অসুস্থ, তাই শ্রী শ্রী ঠাকুর দেবীকে পাঠিয়ে তার খবর নিলেন। প্রফুল্ল, আমাদের এই আন্দোলনে ঋত্বিকদের দায়িত্বই তো সবচেয়ে বেশি, কিন্তু অধিকাংশ মানুষ এতই প্রবৃত্তি ঝোঁকা যে আমরা তো তাদের পথে আনতে পারছি না। এর প্রতিকার কি? ঋত্বিকরা হল মেসেঞ্জার অব দ্য লর্ড অর্থাৎ প্রভুর বার্তাবহ। তারা যদি ইষ্টের সঙ্গে ইনটিউন অর্থাৎ একতান থাকে, তখন এমনতর একটা মাইক্রোফোনিক অ্যাডজাস্টমেন্ট অর্থাৎ সূক্ষ্ম শব্দশ্রবণ যন্ত্রের মতো সমাবেশ হয় যে ওই ইষ্টানুগ প্রেরণাই যেন রাশ ঠেলে দিতে থাকে। যেখানে যেমন চলা বলা ব্যবহার প্রয়োজন, সেখানে নিখুঁতভাবে তেমন তরায় বতে থাকে। তখন তারা অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে। যত বেয়ারা মানুষই হোক, বাঁচার ক্ষুধা সবারই আছে। কামুক কামের সেবা করেও বাঁচতে চায়, মরতে চায় না। লোভী খেতে যেমন চায়, বাঁচতেও চায়। বেঁচে যদি না থাকে, খাবে কি করে? বাঁচার আকুতি হল কমন বেসিস অর্থাৎ সাধারণ ভিত্তি। ওর ওপর ভর দিয়ে তার প্রবৃত্তি মাফিক টোপ ফেলে সেই সূত্রের ভিতর দিয়ে তাকে ইষ্টানুগ নিয়ন্ত্রণে নিয়ন্ত্রিত করেই হোক আর যে করেই হোক, তাকে ইষ্ট বিষয়ে ইন্টারেস্টেড অর্থাৎ অনুরক্ত এবং কনভিন্সড অর্থাৎ প্রত্যয়শীল করে তোলাই ঋত্বিকের পারগতার মাপকাঠি। ছলে বলে কলে কৌশলে যেমন করেই হোক মানুষকে মঙ্গলের পথে যুক্ত করে তুলতে হবে। শুধু ভাল মানুষ হলেই চলবে না, কুশল কৌশলী হবারও প্রয়োজন আছে। যার মধ্যে যে রাস্তা দিয়ে ঢুকতে হয়, তার মধ্যে সেই রাস্তা দিয়েই ঢুকতে লাগবে। এর কোনো ধরাবাধা পথ নেই। তবে এক এক কমপ্লেক্স অর্থাৎ প্রবৃত্তির উপর দাঁড়িয়ে এক এক ক্যাটাগরি অর্থাৎ শ্রেণী হয়। তার মধ্যেও আবার কত রকমারি থাকে। কোন ক্যাটাগরির লোককে কেমন করে ডিল অর্থাৎ পরিচালনা করলে সহজে তার ভেতর প্রবেশ করা যায়, সেটা করতে করতে বোধ করা যায়। যজনের আগে পরে বিশ্লেষণ করতে হয়, মহড়া দিতে হয়, কোন ধরনের লোকের সাথে কেমনভাবে কি বলা উচিত। মাথায় ওই ধ্যান লেগেই থাকা চাই, আর সব বিষয়ে ভালো করে পড়াশুনো করে ঢাল তরোয়ালও ঠিক রাখা লাগে। ইষ্ট প্রসঙ্গে শুনতে চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন। 12ই অগ্রহায়ণ 1348 বৃহস্পতিবার ইং 27/11/1941। শ্রী শ্রী ঠাকুর ভোরে ঘুম থেকে উঠে বাঁধের ধারে তাঁবুতে বিছানায় বসে আছেন। অন্য দিনের মতো
আজও তপবনের শিক্ষকবৃন্দ এবং আরও অনেকে সেই শীতের মধ্যে এসে হাজির হলেন তার সঙ্গলাভের নেশায়। মানুষ ছুটে আসে তার কাছে, নাইলে ভালো লাগে না তাই আসে। এসে নতুন করে প্রাণ পায়, প্রেরণা পায়, সঞ্জীবিত হয়ে ওঠে, নিজেকে নতুন করে ফিরে পায়, নতুন করে অনুভব করে, তাই আসে। যত আসে তত আসতে ইচ্ছে করে, তাই আসে। আসে, বসে থাকে, তাকে দর্শন করে, তার কথা শুনে আনন্দে ভরপুর হয়ে ওঠে। চেতনার ক্ষেত্রে চলতে থাকে নবরূপায়ণ। এমনি করেই মানুষ স্বপরিবেশ নিজেকে নতুন করে ঢেলে সাজবার রসদ সংগ্রহ করে। সেই অমৃত উৎস হতে নিত্যই এমনি করে উৎসারিত হচ্ছে প্রেমের প্রবাহ, প্রাণের প্রবাহ। শ্রী শ্রী ঠাকুর নিজের থেকেই বলতে লাগলেন, আমি কাল রাত্রে ভাবছিলাম, এখানে যারা আছে যদি পরস্পরের ইন্টারেস্ট বা স্বার্থ দেখে, তাহলে কারোর, বিশেষ করে এখানকার ছেলেপিলেদের চাকরি করার দরকারই হয় না। প্রত্যেকে যদি মনে করে অন্য সবার জন্যই কার দায়িত্ব আছে, তার দায়িত্ব শুধু তার পরিবারের কয়েকজনের জন্যই নয়, তবে সেই লাভ প্রেশারের ঠেলায় কত প্রোডাকশন, কত ইন্ডাস্ট্রি গজিয়ে উঠবে, তাতে কেউ আর বেকার থাকবে না। সকলের মধ্যে সমভাবে এই দায়িত্ববোধের উদ্বোধন হয় না। পরগাছা হয়ে নিজের জীবনকে উপভোগ করার মতো মতলবও অনেকের থাকে। তাই বাস্তবে এটাকে রূপ দিতে গেলে মানুষের পেছনে যথেষ্ট খাটুনির প্রয়োজন হয়। কয়েকটা মানুষ এমন চাই যাদের মধ্যে অতখানি দায়িত্ববোধ সক্রিয় হয়ে আছে। তারা নিজেরা তো কাজকর্ম করবেই, আবার অন্য সকলকেও স্ফূর্তি দিয়ে নিজেদের সঙ্গে রেখে উপচয়ীভাবে খাটিয়ে নেবে এমনতরভাবে যাতে তারা নিজেদের অর্জনের উপর দাঁড়াতে তো পারেই, বরং অন্যকেও সাহায্য করতে পারে। প্রত্যেকের অর্জনপটুতা ও সেবাবুদ্ধি যাতে বাড়ে, প্রত্যেকটা মানুষ যাতে মোর অ্যান্ড মোর এফিশিয়েন্ট হয়ে ওঠে, প্রত্যেকের বৈশিষ্ট্যকে লক্ষ্য করে তেমনভাবে নার্চার দিতে হয়। করিতকর্মা হওয়ার, মানুষকে সেবা সাহায্য করার একটা আত্মপ্রসাদ আছে। আর ওতে ব্যক্তিত্বও স্ফুরিত হয়ে ওঠে। তখন মানুষ মানুষের ভার হয়ে থাকতে চায় না। মানুষগুলির পেছনে লেগে থেকে সেই স্তরে তাদের পৌঁছে দিতে হয়। এটা শুধু এখানে নয়, বাইরে গিয়ে ঋত্বিকদেরও এটা করা লাগে। তবে সবাইকেই যে এমনভাবে ঠিক করতে পারবে তা নয়। কারণ কিছু লোক আছে যাদের জন্মগত সম্পদের দৈন্য বড় বেশি, কিন্তু যাদের হতে পারে তাদের যদি করে তোলা যায়, তবে সামান্য সংখ্যক লোক অকর্মণ্য হলেও তাতে কিছু আটকায় না। বীরেন্দা ভট্টাচার্য, মানুষের রোগ শোক, অভাব অভিযোগ যেন দিন দিন বেড়ে যাচ্ছে, এর প্রতিকার কি? শ্রী শ্রী ঠাকুর, 3টে জিনিস দরকার। প্রথম চাই আদর্শে দীক্ষা, আর চাই সদাচার পরায়ণতা, শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক। যাতে শরীর মন শুচি, শুদ্ধ, সুস্থ, স্বস্থ থাকে, তাই করাই শারীরিক ও মানসিক সদাচার। আর একমুখিনী আদর্শানুগ গতিশীলতাই আধ্যাত্মিক সদাচার। এছাড়া প্রত্যেকের প্রতি ইন্টারেস্টেড হওয়া দরকার উইথ অ্যাক্টিভ সার্ভিস। এইগুলি বেসড হবে অটো ইনিশিয়েটিভ রেসপন্সিবিলিটির উপর। নিজের পরিবারের জন্য মানুষ যেমন ফিল করে, বাস্তবে করে, পরস্পরের মধ্যে তেমন হওয়া চাই। সবাইকে নিয়ে যেন একটা পরিবার। এই পরিবারের উন্নতির জন্য প্রত্যেকেই দায়ী। যার যেমন ক্ষমতা, যার যেমন গুণ, যার যেমন প্রকৃতি, সে সেইটুকুই 16 আনা সদ্ব্যবহার করবে, ফাঁকি দেবে না। আবার তাই নিয়ে চেষ্টা করবে প্রত্যেকেরই ক্ষমতা, গুণ ও প্রকৃতি যাতে পুষ্ট হয়। তোমাদের চরিত্র ও চলন দিয়ে এই জিনিসটুকু যদি সঞ্চারিত করতে পারো, মানুষের অভ্যেসে এনে দিতে পারো, রোগ শোক, অভাব অভিযোগ যে কোথায় ছুটে পালাবে তা ঠিকই পাবে না। প্রথমে তোমরা এখানে লেগে যাও, এই কড়াই এখানকার অ্যাটমসফিয়ার স্যাচুরেটেড করে ফেলো। ক্রুয়েললি বাট সুইটলি এটা করাই লাগবে। ক্রুয়েললি বলছে এই জন্য যে আমরা যদি নিজের ও অপরের সত্তাঘাতী প্রবৃত্তিগুলির প্রতি নিষ্ঠুর না হই, তাহলে সত্তার প্রতিই নিষ্ঠুর হতে হবে। চক্রপাণিদার স্ত্রী রেণুমা সন্তান প্রসবকালে মারা গেছেন। সে সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর দুঃখ করে করে বলছিলেন, মেয়েরা ইউজেনিক প্রিন্সিপলগুলি ভালো করে জানে কিনা কি জানি। নারীর নীতি, নারীর পথে বইগুলি বোধহয় সবাই ভালো করে পড়েনি কিংবা জেনেও পালন করে না। মুখথা কথায় আমি যা বলেছি ততটুকু যদি করে, মাতা পিতা ও সন্তান সকলেরই ভালো হবেই, এবং তা সব দিক দিয়েই। জাতির স্বাস্থ্য, আয়ু, ধী ও কর্মশক্তি দেখতে দেখতে বেড়ে যাবে। বিয়েটা ঠিক মতো দেওয়া লাগে। বর হওয়া চাই সর্বাংশে শ্রেয়, বিশেষত বংশে। অনেকে এদিকে খেয়ালই দেয় না, তার ফল ভালো হয় না।
বরের কুলকৃষ্টি ও প্রকৃতি কন্যার কুলকৃষ্টি ও প্রকৃতির পরিপূরণই হবে। আবার কন্যার কুলকৃষ্টি ও কন্যা নিজে ওই ছেলেকে পেয়ে নিজেদের ধন্য মনে করবে। এমনতর শ্রদ্ধাপ্লুত ভাব নিয়ে যে মেয়ে আসে, সে স্বামীর সংসারকে তার তীর্থক্ষেত্র মনে করে যথোপযুক্ত সেবায় সকলকে নন্দিত করে সার্থক হয়ে ওঠে। সংসারকে সে উপচে ওঠে তার বুক ভরা প্রীতি ও প্রাণন পোষণী দক্ষতা দিয়ে। সে জানে মনোজ্ঞ ব্যবহার কাকে বলে। না চাইতেই না বলতেই যার যখন যেমনটি প্রয়োজন সে তাই করতে অভ্যস্ত হয়ে ওঠে। আর মেয়েদের এসব ট্রেনিং ছেলেবেলা থেকেই দেওয়া লাগে। বাপের বাড়ি থেকে অভ্যস্ত হয়ে এলে তখন আর বিয়ের পরে কষ্টও হয় না। তবে এ সমস্ত করার মূলে চাই সুকেন্দ্রিক শ্রেয় প্রীতি। তখন সব জিনিসটাই সহজ হয়ে আসে। মেয়েরা যদি পিতৃভক্ত হয় তাহলে সেসব মেয়েরা সাধারণত ভালো হয়ই। ভক্তির আবার একটা পরখ আছে। ভক্তি চিরকালই কর্মমুখর। যাকে যে ভক্তি করে, ভালোবাসে, তার খুশির জন্য, তার স্বস্তির জন্য সে মাথা ও গাগতর না ঘামিয়েই পারে না। আবার নিজের চরিত্রটাকেও সুসজ্জিত করে তোলে তেমনতর করে। এই করতে গিয়ে তার প্রবৃত্তিগুলিও নিয়ন্ত্রিত হয়ে ওঠে। তাই অমন্তর পিতৃভক্ত মেয়ে যদি আদর্শপ্রাণ উপযুক্ত ছেলের হাতে পড়ে, তাকেই নিজের অস্তিত্ব বলে গ্রহণ করে, তাকে বাদ দিয়ে নিজের আলাদা কোনো খেয়াল খুশি তার না থাকে, তার জন্য যে কোনো কষ্টকেই সে সুখের বলে মনে করে, সংসার সেখানেই স্বর্গ হয়ে ওঠে। আর তেমনতর দম্পতির ভিতর দিয়েই দেবশিশুর আবির্ভাব হয়। বংশ পরম্পরায় বিয়ে যদি ঠিকভাবে হতে থাকে, তবে দেখা যাবে একটা বংশ কেমন করে ধাপে ধাপে উন্নতির পথে এগিয়ে চলছে। অবশ্য আদর্শপ্রাণতা ও সুশিক্ষার সংযোগ এর সঙ্গে চাই, আর স্বভাবতই তাদের ঝোঁকও থাকে এদিকে। আবার একটা বিয়েও যদি কোথাও বেমিছিল হয়ে যায়, বংশ পরম্পরায় তা যে কত অপগণ্ড ও অব্যবস্থের আমদানি করে থাকে তার ইয়ত্তা করা যায় না। লাখ মহাপুরুষ ও শিক্ষা ব্যবস্থার পক্ষেও তাদের মানুষ পড়া দুরূহ হয়ে ওঠে। বিসমুল্লায় গলদ করবে কি করে? তাই আমি বিয়ে থাওয়া ও সুপ্রজননের কথা এত করে বলি। তোমরা কেমন পোশাকিভাবে কথাগুলি নেও, ভালো করে মাথায় নেও না, তাই কেমন যেন ফোসকান ভাব। চারিদিকে কি সর্বনাশ হচ্ছে তা যদি তোমরা বুঝতে, তাহলে কি এমন ঢিমে তেতালা চলনায় চলতে পারতে, আগুন হয়ে উঠতে? পরম পিতার দয়ায় এতখানি সম্পদ তোমরা পেয়েছ, এ নিয়ে ট্রিমেন্ডাস মানে প্রচণ্ড, বাঁচা যদি না বাঁচা হলো, কনসলিডেশন মানে সংহতি যদি না এলো, গতানুগতিক এই চলতি চলায় কি সুখ, কি সার্থকতা? অবশ্য তোমরা যতটুকু করেছ তা কম নয়, কিন্তু যা করণীয় তার তুলনায় তা কিচ্ছু নয়। অধীর আবেগে কথাগুলি বলতে বলতে শ্রী শ্রী ঠাকুর যেন একেবারে তন্ময় হয়ে গেলেন। তার চোখ মুখ দিব্য ভাবদীপনায় স্ফীত, বিস্ফারিত ও আরক্তিম হয়ে উঠল। কাছে যারা বসেছিলেন কারো কোনো বাক্যস্ফূর্তি হচ্ছিল না। সকলেই ভাবতে লাগলেন, তার দয়ার দানের তো তুলনা নেই, কিন্তু তার ইচ্ছা পূরণে আমরা করছি কতটুকু? কথা শেষ হতে হরিপদ্মা তামাক সেজে দিলেন। শ্রী শ্রী ঠাকুর উদাস দৃষ্টিতে অনমনাভাবে তামাক টানতে লাগলেন। তার মন যেন তখন কোন অজানা রাজ্যে বিচরণ করছে। এতক্ষণে বেলা হয়ে গেছে। কৃষকেরা তখন চরের কলাইয়ের ক্ষেতে কাজে নেমেছে, আর সমবেত প্রার্থনার জন্যও দাদা ও মায়েরা অনেকে এসে জড়ো হয়েছেন। হরিপদ্মা গাঁটটা হাতে করে দাঁড়ালেন, দাদারাও উঠে পড়লেন। শ্রী শ্রী ঠাকুর তখন ধীরে ধীরে প্রাতক্রিয়ায় গেলেন। কিশোরীদের পরিচালনায় মাতৃমন্দিরের বারান্দায় সমবেত বিনতি ও প্রার্থনা শুরু হল। পরবর্তী ইষ্ট প্রসঙ্গে শুনতে নেক্সট বোতাম চাপুন ও নিচের ডেসক্রিপশন ফলো করুন। চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী অধ্যায় শোনার জন্য। জয় গুরু।